ঈদ মোবারক। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের বিশেষ তৃতীয় মাত্রা এবং এই বিশেষ তৃতীয় মাত্রায় আমরা প্রায় প্রতিনিয়ত চেষ্টা করি রাজনীতিবিদদের তাদের পরিবারের সদস্যদের সহ হাজির করবার জন্য এবং তার কারণও আমি বহুবার বিধৃত করেছি আপনাদের সামনে, আজকে পুনরাবৃত্তি করতে চাই না সময় বাঁচাবার জন্যে। চলুন পরিচিত হই কারা আছেন আমাদের সঙ্গে। আমার টেবিলের একেবারে বা প্রান্তে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। তার পাশে এবং আমার পাশে আমাদের দুজনের মাঝখানে রয়েছেন ফাতেমা সালাম, মিস্টার আব্দুস সালামের সহধর্মিণী। তিনি নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, একসময়কার স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিও ছিলেন তিনি। আমার ডানে রয়েছেন এই দম্পতির পুত্র সন্তান ফয়সাল সালাম এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন ওনাদের দুজনের পুত্রবধূ এবং ফয়সাল সালামের সহধর্মিণী রিফাত নিশু। স্বাগত আপনাদের চারজনকে এবং ঈদ মুবারক। আপনারা আপনাদের মতো করে দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাতে পারেন আজকের ঈদের দিনে। মিস্টার আব্দুল সালাম, আপনি যদি জনপ্রতিনিধি হিসেবে শুরু করেন, জননেতা হিসেবে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি নতুন করে যাত্রা শুরু হয়েছে গণতন্ত্রের। দেশের মানুষ 17 বছর যেরকম একটা অস্বস্তিকর অবস্থায় ছিল, এইবার মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পরে আশা করি যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় মধ্যে দিয়ে আমরা সবাই নতুন একটা ইসে প্রবেশ করব এবং এই ঈদের মধ্যে দিয়ে সেটা যাত্রা শুরু হবে। আপনার পালা। আজকে ঈদের রাত আমার শ্রদ্ধেয় জিল্লুর রহমান ভাই তৃতীয় মাত্রা এবং চ্যানেল আই সহ সারা বাংলাদেশের শ্রোতা এবং দর্শকবৃন্দ সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। সবার জন্য ঈদ আনন্দময় হয়ে উঠুক, সবাই সুন্দরভাবে ঈদ যাপন করে সুস্থভাবে সবাই ভালোভাবে ভালো থাকুন, এটাই আজকের দিনের শুভেচ্ছা। ফয়সাল। সবাইকে ঈদ মুবারক। আমাদের রামাদানে আফটার 30 ডেজ আমরা ফাস্টিং করার পরে আজকে একটা স্পেশাল ডে, ঈদ উল ফিতর। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা আছে স্পেশালি ওয়াচিং, থ্যাংক ইউ। অ্যান্ড দিস ইজ আ লেজেন্ডারি শো। লেজেন্ডারি শোতে এটা আমার ফার্স্ট টাইম। থ্যাংক ইউ ফর হোস্টিং মি অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। ঈদ মুবারক। রিফাত। Thank you for inviting my family, first of all. সবাইকে ঈদ মোবারক। অবশ্যই আমার পার্সোনালি এটা খুবই একটা স্পেশাল ঈদ, কারণ আমি অনেক বছর পরে আমার শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু সবার সাথে ঈদ করব। আমার বাচ্চারা সবার সাথে ঈদ করছে আর ভাল লাগছে এই কারণে। কিন্তু একটু স্যাডও যে আমাদের ওয়ার্ল্ডে এখন একটা ওয়ার সিচুয়েশন চলছে, অনেক ফ্যামিলি এখন অনেক ক্রাইসিসে যাচ্ছে। সো ঈদ মোবারক ফ্রম মাই ফ্যামিলি টু এভরিবাডিজ ফ্যামিলি, বাট অলসো আমাদের একটু কনসিডারেশন রেখে আই এম হোল্ডিং মাই থটস টুয়ার্ডস দেম টু। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার সালাম, আপনি একটু পরিবার সম্পর্কে ধারণা, আমার যতদূর মনে পড়ে আপনাদের এক কন্যাও আমাদের এই অনুষ্ঠানে একসময় অংশ নিয়েছিলেন, তো সবাই কে কী করছেন যদি সবার একটু আপনি নিজেই ধারণা দেন আমাদেরকে। আমার তো এক ছেলে এক মেয়ে। তো আপনি তো রাজনীতিক, সহধর্মিণী ভাবি কি এখনো রাজনীতিতে আছেন নাকি? না, ও রাজনীতিতে ওইভাবে নাই, আপনার জন্য বিসর্জন। আমার জন্য প্লাস সামাজিক যে সমস্ত সব অবস্থা আসলে সব কিছু মিলে আর সময়ও হয়ে ওঠে না, সবাইকে দেখাশোনা করতে হয়, এর জন্য হয়ে ওঠে না। কাজে এখন অনেকটা ঘরকন্যার মতোই আছে আর কি। আর আমি তো আমার লাইফ যেভাবে ছিল সেই ছোট জীবন থেকে এখন ওইভাবেই শুরু। এখন আমার ভবিষ্যৎ হলো আমার সন্তান বসে আছে এখানে, আশা করি যে তার মধ্যে দিয়ে আমার ভবিষ্যৎ দেখব। ফসল কী করছেন? সফটওয়্যার, বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করেছি এবং এখন একটা সফটওয়্যার কোম্পানি আছে ফ্রাইডে সফট লিমিটেড, এটা নিয়ে কাজ করছি। রিফাত কিছু? আমি অ্যাকচুয়ালি ডক্টর, MBBS ডক্টর, অ্যান্ড আমি এখন ইউএসএতে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে আছি। আমি মেডিকেল অ্যান্ড নার্সিং
স্টুডেন্টদেরকে ওখানে পড়ানো করে। বাচ্চারা কয় বাচ্চা আপনাদের? আমার দুইটা টুইন ছেলে, ওয়ান সেট অফ টুইন। তো ওরা হচ্ছে 7 ইয়ার্স এখন। কি নাম ওদের? আমার বড় ছেলের নাম রাফায়েল সালাম আর ছোট জন হচ্ছে জেইন সালাম। সো আপনি একটু বলেন যে আজকে তো ঈদের দিন, ঈদের দিনের ঈদের প্ল্যান দিনের কি করছেন আপনারা, এবং বিগত কয়েক বছর তো একভাবে গেছে, এবার তো একটু অন্যভাবে এখানে সিটি অবশ্যই। নগর পিতা আছেন, সো আমি একটু বুঝতে চাই যে ঈদের দিনটা আপনাদের পরিকল্পনা কি? হ্যাঁ, থ্যাংক ইউ জিলু ভাই। আজ অবশ্যই এবারের ঈদটা একেবারেই ব্যতিক্রম এবং অনেক অনেক বেশি আমার মনে হয় যে স্বাধীনভাবে আনন্দ সহকারে আমরা ঈদটা উদযাপন করতে পারছি। আর আরও এটা হচ্ছে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমি কথাটা বললাম, বাট ফ্যামিলির দিক থেকে আমি অনেক আনন্দিত, বিকজ আমার ছেলে এবং ছেলের নাতি, ওয়াইফ সবাই আজকে এবার ঢাকায় ঈদ করছি আমরা একসাথে। সাধারণত একসাথে ঈদ করা খুব কম হয়, মানে আমরাই উড়ে চলে যাই ওদের কাছে এবং ওখানে হয়তো ঈদটা হয়, বাট ওখানে ঈদ তো মানে বাংলাদেশের মতো না। বাংলাদেশে যেরকম আনন্দ হয়, যেটা আমরা ঈদের ধরেন 15-20 দিন বা 1 মাস থেকেই রোজার মাসটাই আমরা ঈদের মতো রোজা ঈদ উদযাপন আসলে করি। মিলেমিশে একই হ্যাঁ, রকম মিলেমিশে অনেক আনন্দ মানে এনজয়ফুল হয় আমাদের জন্য, আর ওইখানে অতটা হয় না। তো সো এটা একটা বাড়তি আমাদের আনন্দ যে আমার নাতিরা আমাদের সাথে ঈদ করছে। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে আপনি বলছেন যে নতুন প্রশাসক, এটা আমি ভাবি যে এটা একটা বিশাল রেসপন্সিবিলিটি, এবং আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান আমার হাজব্যান্ডকে যেভাবে মূল্যায়ন করেছেন, যেভাবে দায়িত্ব দিয়েছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদও জানাচ্ছি। কারণ ও তো ঢাকা সিটি ডেপুটি মেয়র ছিল, তো সুতরাং ঢাকাটাকে ও যেভাবে চিনে, যেভাবে কাজ করতে পারবে বা করেছে, তখন দক্ষিণ উত্তর ছিল না, তখন অবশ্য এক ঢাকা, ইউনাইটেড ঢাকা, এক ঢাকা ছিল, সেই ঢাকার ডেপুটি মেয়র ছিল এবং অনেক দায়িত্ব তখনও পালন করেছে। আর সবচেয়ে মজার কি, আমার আজকে খুব ভালো লাগলো, এই নগর ভবনের যখন প্ল্যানিংটা হয় এবং ভিত্তিপ্রস্তর মানে করা হয়, তখন আমার হাজব্যান্ড ডেপুটি মেয়র ছিল এবং ওর হাত দিয়ে ভিত্তিপ্রস্তরটা সাদেক হোসেন খোকা মেয়র না, তখন এটা ও তার আগে নাজির রহমান নাজির রহমান মালিক ছিল। না, নাজির রহমান সাহেব বোধহয়, নাজির রহমান সাহেব। ওই সময় ও ডেপুটি মেয়র এবং ওই সময় আমরা ভিত্তিপ্রস্তরটা ওর হাত দিয়ে ফেলছি। তো আজকে যখন আমি নগর ভবনের তো পুরনো মানুষ, আমি 3 বারের কাউন্সিলর, তো কিন্তু খুব ভালো লাগছিল যে এই নগর ভবনেই মানে আমাদের আসা হলো এবং প্রশাসক হিসেবে ওর দায়িত্ব, এবং আমার মনে হয় যে যোগ্য ব্যক্তিকেই বোধহয় দেওয়া হয়েছে, এটা আমি মনে করি। এবং আমার মনে হয় ঢাকা শহরের এবং বাংলাদেশের মানুষও সেটা মনে করে হয়তো। কারণ উচ্ছ্বসিত একটা মানে রিসেপশন আমি দেখেছি, বা যেমন ধরেন আমার বাসায় যেদিন থেকে অ্যানাউন্স হয়েছে সেই দিন থেকে শত শত মানুষের ফুলের শুভেচ্ছা। তার মানে এটা হচ্ছে জনগণের একটা পালস বোঝা যায়, জনগণ যে কি কোনটা ভালোবাসে, কোন সিদ্ধান্তটা হলে জনগণ হ্যাপি হয়, সেটা কিন্তু একটা রিফ্লেকশন। আমি এই জন্য বলছি ফুল নিয়ে আসা বড় ব্যাপার না, ফুল নিয়ে তো সবাই সবার কাছে যায়, বাট এই রিফ্লেকশনটা আমি দেখতে পেয়েছি যে মানুষ কতটা ভালোবাসে এবং কতটা তাকে শ্রদ্ধা করে এবং যোগ্য মনে করে। তো আমি আশা করি যে আজকে প্ল্যান কিভাবে ঈদের দিন কাটবে? আজকে প্ল্যান হলো আমার নাতিদের সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করব। সবচেয়ে বড় কথা যে ওরা আসবে, আমরা যাব, এরকম আর কি। মানে আমাদের বৌমাদের বাড়ি আছে, তারপর আত্মীয় স্বজনের বাসায় আমার নাতিরা আসবে, আমার এখানে ওরা আপাতত আছে ওর মার বাসায়, সেজন্য বলছি। তো সব মিলে এবারের ঈদটা একেবারেই অন্যরকম এবং খুব আনন্দময়, এবং সারা দেশের মানুষের তাই হোক, এটা আমি দোয়া করি। আর আমার বৌমা যেটা বলেছে ভেরি ইম্পর্টেন্ট, আজকে যে একটা যুদ্ধ, অসম যুদ্ধ বা যুদ্ধ যেটা হতে যাচ্ছে, সেটা কারোরই কাম্য না। আর এই রোজার মধ্যে যে এই যে একটা অস্ত্র নিয়ে মানে হোলি খেলা, এটা এত অমানবিক, এত বেশি মানতে খুব কষ্ট হয়। এটা জানা আপনার কাছে যে ঈদের দিনে নগরবাসী যেন স্বস্তিতে থাকে, আপনি যদি ছোট্ট করে, কারণ আলোচনাটাকে আমি ভারী কোনো অবস্থাতেই করতে দিতে চাই না, তারপর না, এটা তো দেখেন আসলে দীর্ঘদিন নগর ভবনটা বেওয়ারিশ ছিল,
এবং নগরের সমস্যাগুলো আস্তে আস্তে অনেক পুঞ্জীভূত হয়ে গেছে। এই ময়লা আবর্জনা জঞ্জাল, ইলেকট্রিসিটি ঠিক মতো নাই, ময়লার পরিষ্কারের মতোই নাই। তো এইগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পরে এবং উনি প্রতিনিয়ত কিন্তু খবর রাখেন যে কি হলো। এবং আমি সবচেয়ে আজকে শেয়ার করতে চাই যে দেখেন এবার এই কিছুদিনে আবর্জনা এমনভাবে মুক্ত হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে আমার যে যারা এই আবর্জনা মুক্তর জন্য যারা কর্মীরা যা কাজ করে উনি ওনার পক্ষ থেকে তাদেরকে ঈদ বোনাস দিয়েছেন এবং এটা আমি ওদেরকে দিয়েছি। তো এটা একটা বিশাল ব্যাপার। আর আমি আজকের এই ঈদের দিনে সবাইকে বলবো যে আমাদের আনন্দের জন্য, আমাদের উৎসবের জন্য যারা আজকে নিরবিচ্ছিন্ন পরিশ্রম করছে, কষ্ট করছে, তাদের এই পরিশ্রমটা যাতে আমাদের নাগরিক অবহেলার কারণে যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা চাবো যে সবাই মিলে একসাথে নগরবাসী একটা সুন্দর ঈদ উদযাপন করবো, এটাই আমরা চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সকালবেলায় আমার প্রধান ঈদগাহে আসবেন, উনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। উনি একসাথে ইনশাল্লাহ আমরা ঈদের জামাত পড়ব। রিফাতের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার পরিবার কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের? আমি জানি না ঠিক। আমার আব্বুর নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন। উনি এককালে এখনও বলতে পারেন রাজনীতির সাথেই আছে। উনি অবশ্যই আমাদের বিএনপির একজন ইম্পর্টেন্ট মেম্বার। আর আমি নিজেকে রাজনীতির সাথে যোগ করি না কখনো, বাট আমার ফ্যামিলি সবাই রাজনীতির সাথে যোগ। ওকে, সো এই ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, একটু ওনাদের সম্পর্কে বলেন। আপনি যেহেতু এই ফ্যামিলিতে যুক্ত হওয়া মেম্বার। আমি তো বাবার মেয়ে, মারও মেয়ে। আমার তো আর কিছু বলার নাই। আমি মেয়ে যেভাবে আছি। বাবা মাদের সম্পর্ক তো ছেলেমেয়েরা হয়তো ফসলকে বলতে বললেই ভুলবে বাবার এটা ভালো, মায়ের ওটা ভালো, বাবার এটা খারাপ, বাবা সময় দেয় না, মা এটা করে না। যেটা আমার সবচেয়ে ভালো লাগে, এদের অনুষ্ঠান তো আমরা একটু খোলামেলা আলোচনা করি। আমার যেটা আসলে যেটা আমি বাসা থেকেও চিন্তা করে আসছি, আমি বলবো যে আমার এই দেশের জন্য আসলে তো বাবা তার লাইফ বলতে দিয়ে দিয়েছে। আর বাবা কিন্তু বলে তোমরা সেকেন্ড। তো যখনই আমরা ঈদ আসে আর আমার বাচ্চাদের বার্থডে আসে, বাবা দুনিয়ার যেখানেই থাকুক একদিনের জন্য আমাদের কাছে আসে। এই যে টাইমটা সে দেয় আমাদের জন্য, এটা অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় ইভেন ফায়সালও এই টাইমটা পায় নাই, কিন্তু আই এম ভেরি লাকি যে আমার বাচ্চারা বাবার কাছ থেকে এই টাইমটা পাচ্ছে। ইভেন মাও দেখেন, মার এত ভালো একটা পলিটিক্যাল ক্যারিয়ার ছিল, উনি প্রফেসর ছিলেন। সো এই সব কিছু কিন্তু আমার ছেলেদের জন্য কিন্তু সে অলমোস্ট আমার অবশ্যই আমাদের নেফিউ যে ইথেন বাবু, ওর জন্য মা কিন্তু এখন তার লাইফটা কিন্তু এই তিনজনকে নিয়েই বেঁচে আছে। আর মানে আমরা হচ্ছে সাপোর্টিং রোলে আছি, মা কিন্তু খুব মজায় আছে তিনজনকে নিয়ে। তো এইটাই আমাদের ফ্যামিলি আসলে। এই তিনজন আমাদের ছেলে, আমাদের ফ্যামিলির স্টার। এদেরকে নিয়ে বাবা বিজি থাকে, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ইভেন রাত এমনও আছে আমার অ্যাপার্টমেন্টে, গুলশানে আমার অ্যাপার্টমেন্ট, তারেক জিয়ার অফিস থেকে বের হয়ে বাবা রাত 12টার সময় এসে নাতিদেরকে একটু দেখে গেছে, ঘুমায় আছে তারপরে দেখে গেছে যে ঘুমের মধ্যে একটু দেখে যাই। ঠিক আছে, ওদের সাথে সময় দিতে পারলাম না, কিন্তু ঘুমের মধ্যেও দেখা দেখে যায়। সো এটাই একটা আই ফিল ভেরি লাকি। পলিটিক্যাল ফ্যামিলি তো, আপনি নিজে যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সো অতটা সমস্যা নয় বোঝার জন্য। তারপরও ধরেন এখন তো একটা সুন্দর সময়, ভালো সময়, দেশে বিএনপি ক্ষমতায়, উনি আমার মনে হয় না যে বাট পলিটিক্যাল যে ক্রাইসিসের সময় ওই যে জেলে যেতে হয়, পালিয়ে থাকতে হয়, সেই সময়গুলোকে তখনকার ফিলিংসটা হ্যাঁ দেখেছে, সেটাই বুঝতে চাই তার কাছ থেকে। আসলে শুধু বাবার ক্ষেত্রে না, আমার নিজের আব্বুর অনেক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমরা অ্যাজ আ হোল ফ্যামিলি অনেক ক্রাইসিস ফেস করেছি। আজকের থেকে না, আমি ইভেন মনে হয় মাঝে মাঝে আমি ফিল করি যে ফয়সাল যেহেতু দেশের বাইরে ছিল, আমরা কিন্তু অনেক ছোটোবেলার থেকে এগুলা ধাপে ধাপে দেখে বড় হয়েছে, যেটা আমাদের এখন মানে ট্যাকেল করতে এতটা প্রবলেম হয় না। মানে আসছে, ফেস করছি। এটা মানে পলিটিক্যাল ফ্যামিলিতে নতুন করে আসছি শ্বশুরবাড়ি দেখে না, এরকম কিছু না। এরকম ওর সাথে একটু অ্যাড করি, ওর এক্সপিরিয়েন্স হচ্ছে শ্বশুরকে মাঝে মাঝে লুকিয়ে রেখেছে
এটা যদি লাইভ শোতে চলে যায় তাহলে তো নেক্সট টাইম খুঁজে বের করে ফেলবো। এটা তো বলা যাবে আশা না। করি আর ওই সময় যেন না আসে, আল্লাহ না ভয়ঙ্কর করুক, দিন আল্লাহ না না আসে। করুক। আসলে ফয়সালের বিয়ে কিভাবে হলো ফয়সালের? বেসিক্যালি বিয়ে তো it was অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল 10 years হয়ে গেছে। সো 10 years বাবা মা ওনারা এবং আমার ওয়াইফের প্যারেন্টসের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আর কি অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। 10 বছর ইয়া কেমন কাটলো? ভালো ইনশাল্লাহ। Good. একটু ফয়সালের কাছ থেকে শুনতে চাই বাবা মা সম্পর্কে, বাবার ভালো দিক, বাবার মন্দ দিক, যেটা সন্তান হিসেবে ভালো লাগে না আসলে। বেসিক্যালি আমাদের মানে বাবা হি ইজ অলওয়েজ বিজি। তো বিজি could be নেগেটিভ or পজিটিভ, আপনি জানেন না কীভাবে এই করবেন। বাট অবভিয়াসলি পলিটিক্যাল ক্যারিয়ারে অনেক সময় দেওয়া, মানুষের সাথে পাবলিক অ্যান্ড সিটিজেন ইন্টারাকশনটা বেশি ছিল রাদার দ্যান ফ্যামিলি ইন্টারাকশন। তো এখানে একটা মানে আমাদের একটা উই হ্যাভ টু ডিল উইথ দ্যাট। অন দি আদার হ্যান্ড আমার ওয়াইফ যেটা বললো যে হলিডেতে, ঈদে এবং স্পেশাল ইভেন্টসে আব্বু ডেফিনেটলি হি ট্রাইড হিজ বেস্ট টু বি উইথ আস, আমাদের সাথে থাকার জন্য। বাট অলওয়েজ প্রায়োরিটি ছিল সিটিজেন্স অ্যান্ড পাবলিক। আব্বু নামও আসছে, হ্যাঁ আম্মু আসছে, বাট একটু অ্যাড করে দিন। পাবলিকদের জন্য রাজনীতি এবং লাইক দিস ওয়াজ প্রাইমারি ফর হিম। সো এখানে একটা মানে সামহাও একটা গ্যাপ, দের ইজ আ গ্যাপ বিটুইন ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি লাইফ। তো এখানে আমি বেসিক্যালি আমার নানু ছিল এবং আমার মামা ছিল নিউ ইয়র্কে। তো দে টুক কেয়ার অফ মি, বাবা মা ছিল না। সো মেজরিটি অফ মাই লাইফ আমার লাইক ফ্যামিলি মেম্বার ওনারাই ছিল। তো I miss them obviously, বাবা মা, but they were too busy with politics. However, মানে it's also tough, but এখন একটা better time আসছে, hopefully এই টাইমটা লাস্ট করে, not for any political family, but এই ন্যাচারাল অ্যাসপেক্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, যে ফ্যামিলি একসাথে মুভমেন্ট করছে, ফ্রিলি মুভ করা যাচ্ছে without any hesitation, without any মানে someone looking at you and spying on you, যে কি করছে, কোথায় যাচ্ছে। This is kind of freedom. আমরা যে ফ্রিডমটা অগস্ট 5th এর পরে যেটা আমরা what we're experiencing, খুবই মিসিং ছিল। হ্যাঁ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা সবসময় যাতে থাকে, নো ম্যাটার রিগার্ডলেস যে পার্টি থাকুক, ডেমোক্রেসি মাস্ট প্রিভেল। ডেমোক্রেটিক সিস্টেমে there should be no fascism. সো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক এই জিনিসটা এখন আপনাদের এই আমরা ফিল করতে পারছি। সো উই শুড বি প্রাউড যে অগস্ট 5th এর পরে পলিটিক্যাল স্ট্রাগলের মাধ্যমে আমরা এটা অ্যাচিভ করতে পারছি। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি একটু যদি বুঝতে চাই যে আপনার কি ধারণা, যতটুকু বাবাকে কাছ থেকে দেখেছেন, এই নগর পিতা হিসেবে বা এই যে সিটি কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কেমন করবেন তিনি, এবং অ্যাজ এ সিটিজেন, যদিও আমি জানি আপনি দেশের বাইরে থাকেন, বাট এই নগরের একজন হিসেবে কি প্রত্যাশা করেন ওনার কাছ থেকে? একই প্রশ্ন কিন্তু আমার রিফাতের কাছেও থাকবে, আপনার কাছেও থাকবে, এবং আপনি তো একসময় 3 বারের কাউন্সিলর ছিলেন, যে আপনি নগরের সমস্যা অনেক ভালো বুঝেন। সো উনি কেমন করবেন? আপনি ইতিমধ্যেই বলেছেন যে হয়তো ভালো করবেন, বাট আপনার স্পেসিফিক পরামর্শ চাওয়া। ফয়সাল শেষ করলে রিফাত, তারপরে বেসিক্যালি আমার মাদার তো বললো যে আমার ফাদার অনেক বছর সিটি নিয়ে কাজ করেছে এবং ডেপুটি মেয়র ছিল। অন টপ অফ দ্যাট বিএনপি শুধু না, আই থিঙ্ক জেনারেল পাবলিক, ঢাকা সিটি জেনারেল পপুলেশনের সাথে অনেক এনগেজমেন্ট, ডিফারেন্ট কমিটিতে ছিল। হি হ্যাড ভ্যাস্ট এক্সপিরিয়েন্স, পাবলিক এনগেজমেন্ট, মানে ইভেন শেখ হাসিনার টাইম লাইক ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল টাইম। তখনকার সময় লাইক সিটির যেই কাজগুলি, মানে অর্গানাইজেশন, অর্গানাইজেশন পার্টির কাজগুলি ফ্রম আ সিটি লেভেল অনেক ভালোভাবে, আই থিঙ্ক হি ইউটিলাইজ দ্যাট ভেরি ওয়েল অ্যাজ অ্যান অপোজিশন লিডার। আর এখন ইভেন বিফোর দ্যাট যখন ডেপুটি মেয়র ছিল, তখন অ্যাজ এ ডেপুটি মেয়র, আই থিঙ্ক এই এক্সপিরিয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট। তো এখন ফিউচারে যদি আমরা দেখি, ইফ ইউ লুক টু দ্য ফিউচার, আই থিঙ্ক এই অপরচুনিটিটা এখন বিগ অপরচুনিটি, ঢাকা সিটিকে কীভাবে বিল্ড করা যায়, ঢাকা সিটি সাউথ,
আমাদের উই হ্যাভ মেনি ইস্যুসগুলি যদি ট্যাকল করা যায়, আই থিঙ্ক হি শুড বি এবল টু ডু ইট ভেরি সাকসেসফুলি, করতে পারবে, বিকজ হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স ম্যাটার্স। এখানে যদি ইনএক্সপিরিয়েন্সড আপনি কাউকে দেন, দেন আই ডোন্ট থিঙ্ক এরা হ্যান্ডেল। এবং নগরটাকে ভালো বোঝেন না, কারণ এই নগরের মধ্যেই তার বসবাস চলাচল, সেটা স্বাভাবিকভাবে আশা করতে পারি। জি, হোপফুলি। অ্যান্ড আই থিঙ্ক তারেক রহমান আমাদের প্রাইম মিনিস্টার, হি হ্যাজ আ ভিশন, একটা প্ল্যান আছে, প্ল্যান ফর ঢাকা সিটি, উইচ ইজ গ্রিন সিটি ক্লিন সিটি ক্যাম্পেইন। তো এই গ্রিন সিটি ক্লিন সিটি ক্যাম্পেইনটা যদি আমরা ইফ উই ক্যান স্টার্ট, এটা বিগ প্রজেক্ট, বাট এটা যদি করা যায়, আই থিঙ্ক ঢাকা সিটি একটা লিভেবল সিটি হবে ইন দ্য ফিউচার। বাট এটার জন্য উই হ্যাভ টু বেসিকলি ডু আ লট অফ ওয়ার্ক, অনেক কাজ করতে হবে। And hopefully my father can do it successfully. রিফাত, আসলে বাবাকে যে পজিশনটা দেওয়া হয়েছে, আমি মনে করি আমাদের বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশনটা বাবাকে দেওয়া হয়েছে, বিকজ আমাদের এই কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশের পলিউশন, ট্রাফিকের জন্য নয়েজ পলিউশন বলেন, এয়ার পলিউশন বলেন, সব কিছুই উই আর লাইক হাইয়েস্ট, which is not a good thing, which is a bad thing. তো এগুলো সব কিছুই কিছু না কিছুভাবে ওনার ইয়েতে আসে, বিশেষ করে ক্যাপিটাল সিটি। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং। তো অবশ্যই এক্সপিরিয়েন্স আমাদের লিডারদের মধ্যে অনেকেরই আছে, আমাদের কিন্তু লিডারের অভাব নেই, অলমোস্ট সিনিয়র লিডার কিন্তু অনেক আছে। কিন্তু আমি সিনিয়র লিডারদের মধ্যে এখন বাবাকে কেন আমি মনে করি যে হি ইজ কেপেবল, বিকজ অ্যাকসেপ্টেন্স অফ নিউ আইডিয়াস অ্যান্ড নিউ জেনারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখন যে টাইপ অফ ট্রেন্ড চলছে, ইউ হ্যাভ টু লিসেন টু দ্য ইয়াং জেনারেশন। আমি এটা কেন বলছি, আই এম দ্য ইয়াংগেস্ট বলতে গেলে আমার ফ্যামিলিতে, কারণ আপু বড়, ফয়সালও বড়। বাবা কিন্তু আমার আইডিয়াটা নেয়, সো আই এম এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইয়াং জেনারেশন। এটা আমি এর জন্য বলছি, কারণ আমার বাবা কিন্তু আমার ওপিনিয়নটা জিজ্ঞাসা করছে, কেন করছে, কারণ হি ইজ সামবডি হু ইজ অ্যাকসেপ্টিং দ্য নিউ জেনারেশন কনসেপ্ট অ্যান্ড আইডিয়া। কারণ বাবা আমাদের সাথে ইউএসএতে যাচ্ছে আসছে, সারা ওয়ার্ল্ড ঘুরেছে, অফকোর্স হি হ্যাজ দ্য আইডিয়া অফ অন্য দেশ কীভাবে ডেভেলপ করেছে। বাট এখন যদি আমাকে একটা আইডিয়া দেওয়া হয় ইয়াং জেনারেশন একজনকেও, যদি এটা নিয়ে রিজিড হয়ে বসে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশ আগাতে পারবে না। সো এই যে ফ্লেক্সিবিলিটিটা ওনার মাইন্ডসেটে আছে, আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট থিং দ্যাট মেক্স হিম দ্য বেস্ট পারসন ফর দিস পজিশন। জি, আপনার কাছে শুনতে চাচ্ছি। উনি বলেছেন, উনি শুরুতেই বলেছেন যে উনি আজকে কম কথা বলতে চান। হ্যাঁ, আমি বলতেই চাই। সো নাগরিকদের কথা উনি শুনুন আজকে। হ্যাঁ, আমি মনে করি যে ঢাকা সিটি হচ্ছে ফেস অফ দ্য কান্ট্রি। এটা এই মুখটা যদি সুন্দর থাকে, তাহলে পর দেশটাও সুন্দর হবে, আমি আশা করি সেটা। এবং এই ফেসটাকে আমাকে সুন্দর করতে হলে যে সমস্ত প্রবলেমগুলো ওরাও আলোচনা করলো, আপনি সবাই জানে যে আমাদের ঢাকা শহরের প্রবলেমগুলো কী। বিশেষ করে এখানে ক্যাপাসিটি ছিল হচ্ছে আমাদের যা তার চাইতে 3 গুণ বেশি কিন্তু আমরা বসবাস করি। তো এটার একটা চাপ, পলিউশন যেটা ও বলছে, অবভিয়াসলি এটা একটা বড় প্রবলেম আমাদের। নাম্বার 3 হচ্ছে যে ট্রাফিক যে সিস্টেমটা, ট্রাফিক যে যানজটটা, এটা তো সাংঘাতিক খারাপ অবস্থা। আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে যেতেই টাইম শেষ হয়ে যাচ্ছে। আর ক্লিন সিটি, গ্রিন সিটি, অবশ্যই এগুলো তো ভেরি ইম্পর্টেন্ট একটা মডার্ন কান্ট্রিতে, সিটিতে। আর আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, আমাদের আশেপাশে ডেভেলপিং কান্ট্রি অনেকগুলো আছে যারা কিন্তু অনেক রেস করে গেছে এবং অনেক তাদের সিটিটাকে তারা অনেক সুন্দর করে ফেলছে। তো পাশাপাশি সব দেশে, আপনি মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, থাইল্যান্ড যাচ্ছেন, আপনি ইভেন ভুটান, সিটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। তো সেই সিটির দায়িত্বটা যখন ওর উপরে এসে পড়ছে, যেটা আমার বৌমা বলল যে প্রোগ্রেসিভ একটা মাইন্ড থাকতে হয়, ভিশন থাকতে হয় এবং কিছু এক্সপেরিয়েন্সও থাকতে হয়। তো আমি মনে করি ওর ভিতরে 3টা জিনিসই আছে। সে প্রোগ্রেসিভ মাইন্ডেড, যেমন ও বললো যে ইয়াং জেনারেশনের কথা সে শুনতে চায়, তাদের মতামত নিয়ে মানে তাদেরকে প্রায়োরিটি দিয়েও কাজ করতে চায়। এবং এখনকার বর্তমান যে আমাদের সিচুয়েশনগুলো বিরাজ করতেছে ঢাকা সিটিতে, যে জন্য আমরা অসহ্য হয়ে পড়ি মাঝে মাঝে ঢাকা সিটিতে বসবাস করতে যেয়ে।
মনে হয় কোথায় গেলে একটু মুক্ত বাতাস পাবো, কোথায় গেলে আমার বাচ্চাটা একটা খেলার জায়গা পাবে, কোথায় গেলে আমি এই শব্দ দূষণ থেকে বাঁচতে পারবো, কোথায় গেলে আমার মানে সময়টা বাঁচবে, কোথায় গেলে আমি রাস্তায় হাঁটতে যেয়ে পা ভাঙবো না, কোথায় গেলে আমি অন্ধকার রাস্তায় যেতে গিয়ে আমার ব্যাগটা চুরি হয়ে যাবে না। যে সিকিউরিটি, আমাদের নাগরিক যে সুযোগ সুবিধাগুলো আমরা পেতে চাই, সেই সব বিষয়গুলো নিয়ে আমার যেটা মনে হয় যে অনেক বড় একটা প্রজেক্ট আকারে কাজটা করতে হবে, এবং সেটা যে খুব রাতারাতি আমি 6 মাসের মধ্যে একটা ম্যাজিক্যালি কোনো চেঞ্জ করব বা করা সম্ভব বা উনি করে ফেলতে পারবে, আমি সেটা বিশ্বাস করি না। এটা একটা বড় ধরনের প্রজেক্ট, পুরা সিটিটাকে নিয়ে, যদিও তার সাউথ সিটির দায়িত্ব, বাট আমি মনে করি যে টোটাল বড় নর্থ অ্যান্ড সাউথ দুটো সিটি মিলেই চিন্তা করতে হবে একই রকমভাবে। যদিও আমার মনে হয় সাউথ সিটি অনেকটাই ডেভেলপ করে গেছে, নর্থে অনেকগুলো প্রবলেম হচ্ছে। এটাকে আমরা বাংলায় বলি যে ওল্ড টাউন, অর্থাৎ পুরনো শহর। পুরনো শহরে যেটা হয় যে ছোট ছোট রাস্তা, মানে একেবারে সরু সরু রাস্তা এবং ঘনবসতি, প্রচুর ঘনবসতি, এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার ড্রেনেজ সিস্টেম। মানে আপনার বৃষ্টি হলে সব ড্রেন আটকে যাবে, আর হচ্ছে যে আপনার পানি জমে যাবে। তো এটা তো আছেই, তার সাথে যেটা যে শব্দ দূষণ, এটার মতো মানে যন্ত্রণাদায়ক জিনিস আর কি বলবো। যে আমাদের এই নাগরিক এই অসুবিধাগুলো নিয়ে আমরা বাস করি, কিন্তু আমাদের এর থেকে উত্তরণ ঘটাতে হবে, অর্থাৎ এইগুলো শেষ করতে হবে। আমি আমার হাজব্যান্ডকে আমি শেষ করে দিচ্ছি, আমি আশা করি যে ইজ ভেরি প্রোগ্রেসিভ, ফ্লেক্সিবল, এবং সবচেয়ে বড় হচ্ছে যে তার যে স্পিরিট এবং তার যে মানে ওই যে আমার ছেলে বলছে যে ইন্টারাকশন জনগণের সাথে, মানে এত পেশেন্স তার আছে, এবং প্ল্যানিংও খুব ভালো। অলরেডি এর মধ্যে সে অনেক কিছু প্ল্যানিং করে ফেলছে, যেমন ধরেন কিছু লেক যাতে মশা যেখানে হয়, সামনে ডেঙ্গু আসছে, চিকনগুনিয়া হবে, লেক পরিষ্কার করা, মশার থেকে মানুষকে বাঁচানো, তারপর গ্রিন সিটির জন্য ওরা প্ল্যান করে ফেলছে। আর ফরেন ইনভেস্টর আমার মনে হয় যে প্রচুর আসবে এখন, যেহেতু নিউ গভর্নমেন্ট, তারাও কাজ করবে যৌথভাবে, অনেক কাজই এখন হবে, বাট একটু সময়ের ব্যাপার। নিঃসন্দেহে একদিন আর তো হবে একটু না। আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি যখন কমিশনার ছিল, আমি একটু বাইরে গেছিলাম একটা দেশে, নামটা এই মুহূর্তে আমি বলবো না। সেখানে একটা জিনিস দেখছিলাম যে ট্রাফিক সিস্টেমটা টোটালি সিটি কর্পোরেশনের আন্ডারে। আমাদের যেমন ইন্ডিভিজুয়াল পুলিশের আন্ডারে, বাট আমাদের কিন্তু ওইটা কিন্তু ওদের সিস্টেমটা হলো সিটি কর্পোরেশনের আন্ডারে, এবং এত সুন্দর সিস্টেম। ওরা আমাকে ঘুরে ঘুরে আমাদের পুরো প্রজেক্টটা দেখালো। আই ওয়াজ সো মানে সারপ্রাইজড হয়ে গেছিলাম যে হাউ দে কন্ট্রোল দ্য হোল সিটি ট্রাফিক সিস্টেমের। তখন থেকে আমার মাথায় ছিল যে যদি মিস্টার সালাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আমার যতদূর মনে পড়ে, যদি আমার ভুল না হয়, যে বিগত সরকার যখন সিটি কর্পোরেশনকে দুভাগ করলো, অনেকে আপত্তি করেছিল, আপনারাও সম্ভবত আপত্তি করেছিলেন। সো সিটি কর্পোরেশনকে আপনি কি মনে করেন যে একটা অথরিটি, মানে একটা সিটি কর্পোরেশন থাকা ভালো কি না? আমি মনে করি, আপনি মনে করেন একটা আমি মনে করি একটা থাকা উচিত। আপনি কি এটা মনে করে আশা করেন যে আপনার সরকার এই বিষয়ে উদ্যোগ নেবে? কারণ আমার যতদূর স্মরণ আছে যে আপনার দলও এটা নিয়ে বিরোধিতা করে। আমার দলেরও এই স্ট্যান্ডিং পজিশনটা ছিল সেই সময়, শুধুমাত্র সাদেক হোসেন খোকাকে সরানোর জন্য সেই সময় একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল সিটিটাকে দুই ভাগ করা। এটা কোনোভাবেই উচিত হয় না, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যয় বাড়া ছাড়া তো এটার কোনো ব্যয় বাড়া ছাড়া কোনো লাভ হয় না এটাতে। ওই বরঞ্চ একটা সিটি হলে এটা আরও ভালো হতো, কয়েকটা ডেপুটি মেয়র নিয়ে সেটাকে রান করা যেত, এবং আমার মনে হয় সেন্ট্রালাইজড মানে কাজগুলো আমরা করতে পারতাম। একটা কম্প্রিহেনসিভ প্ল্যান সিটিকে কেন্দ্র করে হোল সিটির জন্য যেটা দরকার সেটা করা যেত। এবং ইভেন আমার মাননীয় প্রধানমন্ত্রী উনিও কিন্তু আমার সাথে অনেকটা একমত। ওনার সাথে আমার এগুলো হওয়ার আগে, এই বিষয়ে কথা বলছে, ইলেকশনের আগেও আমার সাথে কথা হয়েছে, উনিও কিন্তু এই ব্যাপারে একমত, যেটা এটা ভাঙা ঠিক হয় নাই, এটা দুইটা একটা থাকলে ভালো হতো। কিন্তু এখন যেহেতু বসে থাকার সময় নেই, এখন আবার ওইটাকে এক করে যে আবার এটা ফর্মুলেট করা, এটা একটা সময়ের ব্যাপার। কিন্তু প্রবলেমগুলো তো অনেক না, সেটা তো অনগোয়িং চলতেই পারে, আবার সেটা করলেও যে এটা বসে থাকতে হবে সেটা না। কিন্তু এটা হইলে আমি ওটার সাথে একমত। ওইটা আরেকটা যেটা আমার যেটা বললো, এটা তো স্বাভাবিকভাবে যে একটা আসলে সব জায়গায় সারা পৃথিবীতে যেটা আছে সিটি গভর্নমেন্ট,
সিটি গভর্নমেন্ট দরকার। তো সিটি গভর্নমেন্টের আন্ডারে যত সার্ভিস ওরিয়েন্টেড যে সমস্ত অর্গানগুলো আছে এগুলো যদি মেয়রের কাছে না থাকে তাহলে কিন্তু কাজটা স্মুথলি করা যায় না। তাহলে কাজটা স্মুথলি মেট্রোপলিটন গভর্নমেন্ট গভর্নমেন্টটা দরকার। আমার বর্তমান প্রধানমন্ত্রী এটা উনি প্রবলেমগুলো কিন্তু খুবই মানে দৃঢ়স্বস্তভাবে শুনতেছেন, দেখতেছেন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করতেছেন। এবং উনি জানেন যে মহানগরীর সমস্যাটা ওনার বড় সমস্যা। আজকে দেখেন সামনে হয়তো বৃষ্টিপাত শুরু হবে, এখন থেকে উনি চিকনগুনিয়া ডেঙ্গুর থেকে প্রভাবমুক্ত কীভাবে ঢাকাকে রাখা যায় সেটার জন্য অলরেডি আমাদেরকে বলেছেন। আমাদের সাথে অলরেডি ওনার বৈঠকও হয়েছে, উনি মন্ত্রীদের নির্দেশও দিয়েছেন যে আমাদের সবচেয়ে প্রবলেম হলো যে ঢাকার সাইডগুলোতে যে খাল আর বিল যেগুলো আছে এইগুলো যদি আমরা ডিসকাশনটা ঠিক মতো করতে না পারি, এই ঢাকা সিটির পাড়ের ওয়ে আউটগুলো যদি আমরা ক্লিয়ার করতে না পারি, তাহলে যে বর্ষা যখন আসবে, বৃষ্টি আসবে, অল্পতেই দেখেন ঢাকা শহর ভেসে যায়। তারপরে যে আন্ডারগ্রাউন্ড যে সমস্ত ড্রেনেজগুলো করা হয়েছে সেগুলো ক্লিন যেভাবে করার কথা সেভাবে ক্লিনগুলো হয় না। আর সে জায়গায় নাগরিক যেটা বলবো সচেতনতার দরকার, যেগুলো ওপেন ক্যানেলগুলো আছে, নদী আজকে খাল হয়ে গেছে। আমরা ভবিষ্যতে নগর প্রশাসকের সঙ্গে এই বিষয়ে নিয়ে আলোচনা করব ঈদের সময়। আমরা শেষ হতে অনেক সিরিয়াস আলোচনাগুলো ম্যানেজিং এ ফ্যামিলি অর অ্যান্ড ম্যানেজিং এ সিটি অর পার্ট অফ সিটি, কোনটা আপনার জন্য বেশি কনভিনিয়েন্ট? ম্যানেজিং ফ্যামিলি তো ফ্যামিলির হেড বসে আছে এখানে, শি ইজ দ্য বস। ফ্যামিলির ব্যাপারে আমার কোনো কখনোই ছিল না। এই যে আমার ছেলে, এটা আমার নিজেরও খারাপ লাগে এখন যে আমি ওকে সময় দিতে পারিনি। আমার ছেলে এই রাজনীতির জন্য, এটা সত্যি কথা। ও যখন ছোট স্কুলে যাবে, গাড়ি বের হচ্ছে, পুলিশ আটকাচ্ছে, ও রাত্রে আমাকে বলছে আব্বু তোমাকে পুলিশ খুঁজে কেন। তো এইগুলো পার করেছি। এটা সত্যি 6 বছর বয়স ছিল, বুঝে না। সত্যি আমি ওর জন্য ওকে সময় দিতে পারিনি, ফ্যামিলিকে লাইফ দিতে পারি। তবে আমার এটা একটা আমি হ্যাপি যে আমার ওয়াইফও একসাথে রাজনীতি করছি, এবং ও হয়তো এখনও দোষারোপ করে আমাকে, মেয়ে করে না ছেলে করে, যে আমি সময় দিইনি ওকে। আমি বাবা এটা তো বলছি যে আসলে আমি দেশের জন্য প্রাণ উৎসর্গিত করছি সেই 71-এ। সো ওই স্পিডটা নিয়ে আমি এখনও আছি, এখন বাকিটা জীবন আমি ওইটাতেই থাকতে চাই। বাট এটা অভিমান আর কি, বাট নিঃসন্দেহে দে আর হ্যাপি, হি ইজ হ্যাপি। সো আমরা একেবারে শেষের দিকে, সো ঈদের এই অনুষ্ঠানে আপনারা তো আগেও এসছেন এবং আপনারা জানেন যে প্রত্যেকেই কিছু না কিছু দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য করতে হয়। চারজনকে কিছু না কিছু করতে হবে। কে শুরু করবেন? হু ইজ দ্য স্মার্টেস্ট ওয়ান হিয়ার? নো আমি পরে। আচ্ছা, উনি স্টার্ট হবে ছোট জুনিয়র দিয়ে। না, আমি তো বাসা থেকে ভেবে আসছি যে আপনি আর আমি মিলে কিছু করি। হ্যাঁ, করব। তাহলে আমার মনে হয় ফয়সাল কিছু আমরা সবাই মিলেই করতে আমরা পারি। দর্শক, আমরা বাবা ছেলে দর্শক। না, আপনি সবাই কিছু মিলেই বলুন। আমরা কোনটা বলো, কি করতে চাও? আপনি একটা গান ধরেন, আমি হচ্ছে গানের পিছন দিয়ে গুনগুনাইতে পারি। আমি ছোটবেলায় যখন গান শিখতাম, আমার খালা আমার সাথে শিখতো, ছোট খালা। তো ও খুব ভালো গান গাতো। তো ও সবসময় বলতো তুই সবসময় লিরিক্স ভুলে যাস, শুধু গুনগুন করে পিছন দিয়ে ইয়ে করিস। বিকজ আমার লিরিক্স এত ভালো মন থাকে না। তো ওই জন্য মাকে বললাম মা ধরেন, আমি পিছন দিয়ে গুনগুন করব। আজকে আমি অত মেন্টালি রেডি না কিছু করার জন্য। আবার একটু তুমি ঠান্ডা শুরু করো, তোমার ঠান্ডা ঠিক আছে। তুমি ভালো গান গাও, আমি জানি, তুমি করো। আচ্ছা, আমি এক লাইন গাবো শুধু, এক যদি লাইন গাইতে গাও। হয়। মনে হচ্ছে যে ছোটবেলায় যে মেহমান আসলে আম্মু ধরে বলতো "এই একটা গান গা", ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, প্লিজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা। পান পরিশোধারা মাঝে শান্তির পাই, পরিশোধারা মাঝে শান্তির পাই। আমি যেহেতু লিরিক্স পারি না, লিরিক্স নাই। লিরিক্স নাই। ফয়সাল কিছু? আমি অনেক চেষ্টা করছি গানটা শুনতে। ফয়সাল কিছু, ইফ ইউ অ্যালাউ।
No, no, হ্যাঁ, আমি আল্লাহ no, it's okay. I can't sing. I sing করতে পারি না। আমি কি করবো বলেন না আপনি আপনার কারণ আপনি আপনি তো একটা আপনি গানই তো গান। বলো, একটা আপনি গান তো গায়ে দাও। আমি দুইটা ওয়ার্ড গাইছে, আপনি 4টা গান, তাইলে হয়ে যাবে। আসলে আজকে অত প্রিপারেশনও নাই আর কি বুঝতে পারছি না, আমার আগে কেউ করলে আমি একটু প্রিপেয়ার্ড হতে পারতাম। ঠিক আছে, আপনি একটু ওনাকে হেল্প করুন, আপনি কিছু একটা কয়েকটা লাইন শোনান আমাদের, আগেও তো একটা শুনছেন আবৃত্তি করেন না। অথবা আবৃত্তি তো একটা মানে থাকলে তো অবশ্যই। আপনি যা পারো তাড়াতাড়ি বলে দাও, একটা যা তাড়াতাড়ি। যা বলো একটা বলো। আপনি একটু কিছু একটা করেন আমি আমাদের তো জাতীয় সঙ্গীত ছাড়া কিছু জাতীয় করতে সঙ্গীতই গাও, অসুবিধা কি তাই না? সবাই গাই পারি না। আমরা এটা জাতীয় তো সঙ্গীত, জাতীয় সঙ্গীত সবাই গাই, ওই তো অসুবিধা। ঈদের দিন যদিও হয় না, তারপর বলা তো যায়। হ্যাঁ রমজানের শেষে রোজা। হ্যাঁ, এটা রমজানের গান, রোজা ঠিক আছে, শেষে। এটাই গান। আচ্ছা, এটা সবাই মিলে গাই, হ্যাঁ, চারজনে মিলে গান। আপনি আমি তো anchor। অবশ্যই আপনি মা শুরু করেন। রমজানের ওই দিনের শেষে এলো খুশির, বলো। আবার গান। ও, আমি Same. আসলেই তাই হয়েছে আজকে, আসলে আমি ভেরি সরি। আপনার লেখা কবিতা থেকে কয়েকটা লাইন শোনান। বইটা নিয়ে আসতেই পড়তো। এই ভালোবাসার বিশ্বলোকে আমি এক ক্ষুদ্র ক্ষুদ্র একটা প্রাণী, আজ চারিদিকে মহালয়ে যে দৈত্য হানাহানি, যে রক্তের হোলি খেলা, আমি ব্যথিত। আমি একটা ছোট্ট প্রাণী, আমি ভীষণভাবে কাতর, ব্যথিত। আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। একে কি বলে সভ্যতা? আমরা অনেক সভ্য, আমরা বিংশ শতাব্দীর সভ্য নাগরিক হিসেবে, জাতি হিসাবে, মানুষ হিসেবে নিজেদের দাবি করি। আমি এক ক্ষুদ্র প্রাণী, আমি খুঁজে পাই না কোথায় সেই সভ্যতা, কোথায় সেই আমাদের এত ভালো ভালো চিন্তা, পৃথিবীকে বাঁচানোর কত রকম সেমিনার, পরিবেশ বাঁচানোর কত চিন্তা, কত অর্থ ব্যয়, কোথাও আমি খুঁজে পাই না। আমি ব্যথিত, তবুও আমি আনন্দিত, আশাবাদী। আমরা ইনশাআল্লাহ জয় করব মানবতার Thank you. ধর্মকে। থ্যাংক ইউ। একদম ইনস্ট্যান্ট। 30 সেকেন্ডস আপনার জন্য শেষ করতে হবে আমাকে। আমি সবাইকে, ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই। ঈদ সবার জীবনে শান্তি বয়ে আনুক, সবার সুখে থাকবেন, ভালো থাকবেন, নগর পরিষ্কার রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ রিফাত নিশু, ফয়সাল সালাম, প্রফেসর ফাতেমা সালাম এবং মিস্টার আব্দুল সালাম। দর্শক, কথা বলছিলেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক আব্দুল সালাম এবং তার পরিবারের সদস্যরা, সহধর্মিণী, পুত্র পুত্রবধূ, এবং তাদের জন্য আমাদের শুভকামনা। রাজনীতিবিদদের নিয়ে আমরা অনেক রকমের সমালোচনা করি, অনেক তিরস্কার করি যখন তারা আমাদের আশা পূরণে ব্যর্থ হন, কিন্তু তাদের জীবনের যে ত্যাগ তিতিক্ষা সেটাও আমাদের স্মরণে রাখা দরকার। আমরা, ওনারা যেহেতু এখানে কথা বললেন, আমরা ঢাকা নগর নিয়ে অনেক বেশি কথা বললাম। আশা করি এই নগর সবুজ হবে, এই নগর দূষণমুক্ত হবে এবং একটা সুন্দর সিটি, যেটা বাংলাদেশের মুখচ্ছবি হিসেবে আমরা ভবিষ্যতে দেখতে পাবো এবং পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করতে পারবো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক।